ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা গঠনমূলক হয়েছে মন্তব্য নয়াদিল্লির। কাশ্মীর সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে ইসলামাবাদের বিবৃতি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন বাছাইয়ে 5টি অঙ্গরাজ্যের প্রাইমারি আজ। ক্রুজ ও কেইসিকের জোটবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারকে বেপরোয়া সিদ্ধান্ত বললেন ট্রাম্প। জাতিসংঘে সংশোধিত শান্তি পরিকল্পনা হস্তান্তর আসাদ সরকারের। সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন সংকটকে আরও ঘনীভূত করবে মন্তব্য ইরানের। এবং তুরস্ক ইইউর চুক্তি সব শর্ত বাস্তবায়নের তাগিদ জার্মান চ্যান্সেলরের। গ্রিস মেসিডোনিয়ার পর এবার পোল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপ। আন্তর্জাতিক সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। কাশ্মীর বিষয়ে শিগগিরই সমাধান জরুরি বলে মন্তব্য করেছে পাকিস্তান। মঙ্গলবার নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্র সচিবের বৈঠক শেষে পাকিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা বলা হয়। বৈঠকে দুপক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে পাকিস্তানের বিবৃতিকে ভারতের জন্য বিরক্তিকর হিসেবে বর্ণনা করেছে দেশটির গণমাধ্যম। পাঠানকোট হামলার পর প্রথমবারের মতো বৈঠকে মিলিত হলেন ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ও আইজাজ আহমেদ। মঙ্গলবার নয়াদিল্লিতে এশিয়ার নিরাপত্তা বিষয়ক 14টি দেশের এক সম্মেলনের আগে এ বৈঠক হয়। বৈঠকের পরপরই পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীর সমস্যা সমাধানের বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়। তবে দ্বিপক্ষীয় শান্তি প্রক্রিয়ার মধ্যেই এই বিবৃতি দিয়ে ও কাশ্মীর বিষয়ে মন্তব্য করে পাকিস্তান কূটনীতির মৌলিক প্রটোকল লঙ্ঘন করেছে বলে দাবি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। অবশ্য ভারতের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে দুদেশের পররাষ্ট্র সচিবের আলোচনা গঠনমূলক হয়েছে। বৈঠকে ভারতীয় পররাষ্ট্র সচিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তান অস্বীকার করতে পারবে না যে তাদের দেশের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ভারতে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া থমকে গেছে উল্লেখ করা হলেও পরবর্তীতে দুপক্ষই আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। গত জানুয়ারিতে পাঠানকোট সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিলে দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক ভেস্তে যায়। এদিকে সোমবার মাদক পাচারকারী সন্দেহে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের কাছ থেকে এক পাকিস্তানিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 10,000 রুপি জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া তার সহযোগী উমর খালিদকে 20,000 রুপি জরিমানার পাশাপাশি এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। সরকার বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় গণমাধ্যম। চলতি বছরের 9 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারি নীতির তীব্র সমালোচনা করেন কানহাইয়া। এর 3 দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্রদের বিক্ষোভের মুখে 2 মার্চ তাকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদ্রূপ করায় বেশ কয়েকবার জেএনইউ এর সরকার সমর্থিত দলের রোষানলে পড়েন কানহাইয়া ও উমর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 4র্থ দফা ভোট গ্রহণে রেকর্ড সংখ্যক 78.05% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিন উত্তর 24 পরগনা ও হাওড়ার 49টি আসনে 12,500 ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন 1,70,00,000 ভোটার। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হলেও বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে বলে জানান ডেপুটি নির্বাচন কমিশনার সন্দীপ সাক্সেনা। আগামী 30 এপ্রিল 5ম দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। 5ই মে শেষ পর্বের নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সম্পন্ন হবে। ফলাফল প্রকাশ করা হবে মে মাসের 19 তারিখে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 2 রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ ও জন কেইসিকের জোটবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারকে বেপরোয়া সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন আরেক মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প। ওরেগন, নিউ মেক্সিকো এবং ইন্ডিয়ান অঙ্গরাজ্যে ক্রুজ ও কেইসিকের মধ্যে এই সমঝোতা দলীয় মনোনয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটস পেতে সহায়তা করবে না বলেও ধারণা করা হচ্ছে। এদিকে মঙ্গলবার অনুষ্ঠেয় পূর্বাঞ্চলীয় 5টি রাজ্যে প্রার্থী বাছাইকে ঘিরে শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীরা।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াইয়ে রিপাবলিকান দলের সৃষ্টি হয়েছে নাটকীয়তা। প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের অগ্রযাত্রার লাগাম টেনে ধরতে একসঙ্গে কাজ করার কৌশল নির্ধারণ করেছেন তার দুই প্রতিদ্বন্দ্বী সিনেটর টেড ক্রুজ ও জন কেসিক। আর তা হল কেসিকের বিজয় নিশ্চিত করতে অরিগন ও নিউ মেক্সিকোর প্রাইমারিতে প্রচারণা থেকে বিরত থাকবেন টেড ক্রুজ, আর কেসিক একই কাজ করবেন ইন্ডিয়ানায়। একে বেপরোয়া আখ্যা দিয়ে ট্রাম্প তাদের এই কর্মকাণ্ডকে দুর্বল ও করুণ বলে মন্তব্য করেন। রাজনীতিতে এ ধরনের কৌশল একটি কারচুপি, কারণ এটি একটি অপতৎপরতা। রাজনীতিতে এ ধরনের আতাত বৈধ বলেই তারা করেছেন বটে, কিন্তু তাদের এই আচরণে আমি খুশি হয়েছি। এর মাধ্যমে তারা দেখিয়ে দিল তারা কতটা মরিয়া আর দুর্বল। এটা তাদের অক্ষমতাকেই প্রকাশ করেছে। এসব অভিযোগকে বিলাপ হিসেবে মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে অহেতুক চিৎকার চেঁচামেচির সঙ্গে তুলনা করেছেন টেড ক্রুজ। জোটবদ্ধ নির্বাচনের সুযোগ কাজে লাগাতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী 3রা মে ইন্ডিয়ানায়, 17 মে অরিগনে ও 7 জুন নিউ মেক্সিকোতে দলটির প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। দুই প্রার্থীর এক হয়ে নির্বাচনের সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের জন্য হতাশাজনক খবর, কারণ এতে কোনো প্রার্থী মনোনয়নের জন্য প্রয়োজনীয় 1237টি ডেলিগেট অর্জন করতে পারবে না। দলীয় কনভেনশনে প্রার্থিতার মূল লড়াইয়ে অবতীর্ণ হব আমরা। কেবল ক্রুজ ও কেসিক নন, ডেমোক্রেটিক দলীয় মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টনও ট্রাম্পের সমালোচনায় মুখর। সোমবার দেলোয়ারের নির্বাচনী সভায় যোগ দিয়ে তিনি বলেন, মার্কিনীদের সঙ্গে ট্রাম্পের কোনো সংযোগ নেই। ট্রাম্প বলছেন মার্কিনীদের সর্বনিম্ন মজুরি নাকি যথেষ্ট, এটি বাড়ানোর পক্ষে নন তিনি। তিনি তো আসলে জানেনই না মানুষের জীবনযাপন কত কঠিন হয়ে গেছে। বড় জেট বিমানে করে এসে বড় বড় ভাষণ দিয়ে আবার তাতে করে চলে গেলে মানুষের সব সমস্যা জানা যায় না। আমি বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষের সঙ্গে মিশে তাদের সম্পর্কে জানার চেষ্টা করেছি। নির্বাচনী সভায় মার্কিনীদের উন্নত জীবন ও আমেরিকার নিরাপত্তার প্রতিশ্রুতি দেন হিলারি ক্লিন্টন। ডেমোক্রেট দলীয় মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিন্টনের মধ্যে একটা বড় সংখ্যক ডেলিগেট পেয়ে এগিয়ে আছেন হিলারি। এদিকে সোমবার পেনসিলভেনিয়ার পিটসবার্গে নির্বাচনী প্রচারণায় ফ্রন্ট রানার হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে সমালোচনার তীর ছোড়েন বার্নি স্যান্ডার্স। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ কিশোর তামির ব্রাইসের পরিবারকে 60 লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড কর্তৃপক্ষ। ফেডারেল আদালতে জমা দেওয়া এক আদেশে এই কথা জানান বিচারক ডান অ্যারন প্লোস্টার। এতে বলা হয়, এই ক্ষতিপূরণের অর্থের অর্ধেকটা 2016 সালে জমা দিতে হবে, বাকিটা পরিশোধ করতে হবে পরের বছর। 2014 সালের নভেম্বরে একটি বিনোদন কেন্দ্রের কাছে একটি খেলনা বন্দুক নিয়ে খেলার সময় গুলি করা হয় 12 বছর বয়সী তামির রাইসকে। তবে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি প্রত্যাখ্যান করে গ্র্যান্ড জুরি। এই ঘটনার পর ব্ল্যাক লাইভস ম্যাটার নামে কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা সৌদি আরবের। রাষ্ট্রীয় তেল কোম্পানির শেয়ার বিক্রি করে গঠন করা হবে $2 লাখ কোটি তহবিল। সিরিয়ায় সব পক্ষের অংশগ্রহণে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব রেখে সংশোধিত শান্তি পরিকল্পনা জেনেভায় জাতিসংঘের কাছে হস্তান্তর করেছে দেশটির সরকারি দলের প্রতিনিধিরা। সিরিয়ার রাজধানী দামেস্কের একটি হাসপাতালে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন বলে সিরীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে সিরিয়ায় নতুন করে আরো 250 সেনা মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন করে সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত সিরিয়া সংকটকে আরো ঘনীভূত করবে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে সৈয়দা জৈনাব এলাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে অন্তত 6 জনের মৃত্যু হয় বলে জানায় যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এছাড়াও গুরুতর আহত হন আরো অনেকে। সিরীয় সরকারের পক্ষ থেকে হামলাটি নিকটবর্তী একটি হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে অভিযোগ করা হলেও লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সমর্থিত একটি গণমাধ্যম বলছে, সামরিক ঘাঁটি লক্ষ্য করেই ওই গাড়ি বোমা হামলা চালানো হয়। একই সঙ্গে হামলায় নিহতের সংখ্যা 8 বলে দাবি করে ওই গণমাধ্যমটি। হামলার পর অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে বেশ কয়েকটি গাড়িকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও হামলায় ক্ষতিগ্রস্ত হয় সামরিক ঘাঁটি ও নিকটবর্তী একটি হোটেলের বেশ কিছু অংশ। হোটেলটিতে অবস্থিত একটি অস্থায়ী হাসপাতালে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলো থেকে সরিয়ে আনা মানুষদের চিকিৎসা দেওয়া হতো বলে জানা গেছে।
এদিকে জেনেভায় আপাতত শান্তি আলোচনা স্থগিত থাকলেও দু একদিনের মধ্যেই তা আবারও শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। এছাড়াও সিরিয়ায় চলমান রাজনৈতিক সংকট সমাধানে সব পক্ষের অংশগ্রহণে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব রেখে সোমবার জেনেভায় জাতিসংঘের কাছে সংশোধিত শান্তি পরিকল্পনার খসড়া হস্তান্তর করেছে দেশটির সরকারি দলের প্রতিনিধিরা। আমরা জাতিসংঘ দূতের কাছে অনুরোধ জানিয়েছি গত কয়েকদিন ধরে বিদ্রোহীরা যেভাবে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালাচ্ছে তিনি যেন সেগুলো বিবেচনায় আনেন। আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ার পর বিদ্রোহীদের এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়টি মাথায় রেখে আমরা শান্তি পরিকল্পনার খসড়া তৈরি করেছি। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহীদের সহায়তায় নতুন করে সেনা না পাঠিয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতি অস্ত্র সহায়তার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী পক্ষ উচ্চ মধ্যস্থতাকারী কমিটি এজেন্সি। সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের প্রচুর সংখ্যক যোদ্ধা রয়েছে, কিন্তু আইএসের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার মতো পর্যাপ্ত অস্ত্র আমাদের নেই। শুধু তাই নয়, সরকারি বাহিনীর আগ্রাসন প্রতিহত করেই আমাদেরকে আইএসের বিরুদ্ধে লড়তে হয়। আসাদ বাহিনী সবসময় আমাদেরকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে, আর তাই তাদেরকে এবং আইএসকে রুখতে এই মুহূর্তে আমাদের প্রচুর অস্ত্রের প্রয়োজন। এদিকে সিরিয়ায় নতুন করে 250 সেনা মোতায়েনের প্রস্তাব এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নতুন এই সেনা সদস্যরা সিরিয়ায় আইএস হটাতে বিদ্রোহীদের প্রশিক্ষণ সহ নানা ধরনের সহায়তা দেবে বলে জানান তিনি। তবে নতুন করে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত চলমান সংকটকে আরো ঘনীভূত করবে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার অবকাঠামোগত উন্নয়নে রাশিয়ার সঙ্গে 85 কোটি ইউরোর এক চুক্তিতে স্বাক্ষর করেছে দামেস্ক। মঙ্গলবার সিরীয় প্রধানমন্ত্রী ওয়াইল আল হালকির বরাত দিয়ে এই খবর জানায় রুশ গণমাধ্যম। এছাড়া বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত আরও বেশ কয়েকটি চুক্তিও দুদেশের মধ্যে সই হয়েছে বলে জানান হালাকি। সিরীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আরো জানান, নিজস্ব সক্ষমতা অনুযায়ী সিরিয়ার অবকাঠামো উন্নয়নে মস্কো এই সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে দেশটির পুনর্গঠনে ভবিষ্যতেও রাশিয়া তাদের সহায়তা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 11 জন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত 39 জন। এ নিয়ে গত 4 দিনে তৃতীয়বারের মতো এই ধরনের হামলা চালানো হলো বাগদাদে। হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, হামলার পর আশপাশের আরো 4 থেকে 5টি গাড়িতে আগুন ধরে যায়। হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। এর আগে গত শনিবার বাগদাদে আলাদা দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হন 12 জন এবং গত শুক্রবার শহরের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন আরো অন্তত 9 জন। তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সোমবার পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে তিনি তালেবানকে শান্তি আলোচনায় আনার চেষ্টার পরিবর্তে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান। আশরাফ ঘানি বলেন, পাকিস্তান আলোচনার টেবিলে তালেবানকে আনতে পারবে এমন আশা ধরে রাখতে পারছে না আফগানিস্তান। তিনি আরো বলেন, পাকিস্তানে থাকা তালেবানরা আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যেসব তালেবান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় আসতে চায় তাদের জন্য পথ খোলা আছে, তবে আজীবন এই সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। ঘানির এমন বক্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফগানিস্তানের শান্তি আসুক তা পাকিস্তানও চায়, তবে তালেবানকে আলোচনার টেবিলে আনা পাকিস্তানের একার দায়িত্ব নয়। তেলের আয়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরবকে বিশ্বের একটি ক্ষমতাবান বিনিয়োগকারী দেশে রূপান্তরিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সেদেশের সরকার। এজন্য রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর কিছু সম্পদ বিক্রি করে $2 লাখ কোটি একটি তহবিল গঠনের কথা জানিয়েছেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশের অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরা।
সোমবার সৌদি আরবের মন্ত্রিসভা বৈঠকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার প্রস্তাব অনুমোদন করা হয়। ঐতিহাসিক এই সংস্কার প্রস্তাবের নাম দেওয়া হয়েছে ভিশন 2030 পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর 5% শেয়ার বিক্রি করা হবে, আর সেই অর্থ দিয়ে গঠন করা হবে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল। সব মিলিয়ে এই তহবিলের আকার দাঁড়াতে পারে $2 লাখ কোটি। সৌদি আরবের বাদশাহ সালমানের পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই পরিকল্পনার জনক। 2020 সাল নাগাদ আমরা তেল ছাড়াই চলতে পারবো। তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করতে খনিজ উত্তোলন এবং সামরিক পণ্য উৎপাদন ও রপ্তানির উপর জোর দিচ্ছি আমরা। তেলের দাম যাই হোক না কেন, এই সংস্কার কর্মসূচি অব্যাহত থাকবে। সংস্কার বাস্তবায়নে বিলাসপণ্য আমদানির ওপর উচ্চ হারে শুল্ক আরোপের কথাও বলেছেন যুবরাজ। তবে তিনি আশ্বস্ত করেছেন এই কর্মসূচির ফলে দেশের দরিদ্র নাগরিকরা ক্ষতিগ্রস্ত হবে না। এই কর্মসূচির বাস্তবায়ন হলে পশ্চিমা বিশ্বের মতো সৌদি আরবেও শিল্প উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন দেশটির অর্থনৈতিক বিশেষজ্ঞরা। ভিশন 2030 কেবল দেশের অর্থনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা নয়, এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তরেরও সহায়ক হবে। তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার মধ্য দিয়ে আমরা পর্যটন ও বিনোদনের মতো নতুন নতুন খাতেরও উন্নয়ন ঘটাতে পারব। এই পরিকল্পনাকে উচ্চাকাঙ্ক্ষী ও সুদূর প্রসারী বলে উল্লেখ করলেও এর বাস্তবায়নে সৌদি সরকারকে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করে আন্তর্জাতিক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান IMF। বিবিসি জানায়, সৌদি রাজস্ব আয়ের শতকরা 80% অর্জিত হয় তেল রপ্তানি থেকে। গত বছর তেলের দাম কমে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। এই অবস্থা থেকে উত্তরণেই সৌদি প্রশাসন নতুন এই পরিকল্পনা হাতে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সঞ্জিতা ইসলাম, সময় সংবাদ। মিশরের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে দেশটির ইমবাবা জেলায় বিক্ষোভ মিছিল করেছে অন্তত 1000 মানুষ। গেল 2014 সালে ক্ষমতায় গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো এত বড় আকারের বিক্ষোভ অনুষ্ঠিত হলো দেশটিতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের উপর চড়াও হয় পুলিশ। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। হেলিকপ্টার ও জঙ্গি বিমানকে কায়রোর আকাশে টহল দিতে দেখা যায়। তবে এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির একটি মানবাধিকার সংগঠনের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি কফি হাউস ও আবাসিক ভবনে অভিযান চালিয়ে 90 জন তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ইউক্রেনে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে চেরনোবিল পারমাণবিক বিপর্যয়। ক্ষতিগ্রস্ত অঞ্চলের পুনর্গঠনে €4.5 কোটি অর্থ সহায়তার ঘোষণা EBRDর। তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক চুক্তির সবগুলো শর্ত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। অভিবাসী সংকট মোকাবেলায় বিশ্ব নেতারা সিরিয়া শান্তি আলোচনায় একটি কার্যকর রাজনৈতিক সমাধানে পৌঁছবেন বলেও আশা করা হচ্ছে। এদিকে গ্রিস ও মেসিডোনিয়ার পাশাপাশি পোল্যান্ড ও তাদের সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। এছাড়া গ্রিসের লেসবস উপকূলের একটি শরণার্থী শিবিরে পরিদর্শনে গিয়ে জর্ডানের রানী সবার সহযোগিতা কামনা করেন। মেসিডোনিয়ার সীমান্তবর্তী গ্রিসের পলিকাস্ট্রো শহরে মানবেতর জীবনযাপন করছেন নারী ও শিশুসহ অন্তত 2000 অভিবাসী। কখনো তীব্র রোদ, কখনো বা বৃষ্টি। প্রকৃতির এমন বিরূপ আচরণ, খাবার পানির অভাব, তার উপর ইউরোপে পাড়ি জমানোর অনিশ্চয়তায় দিশেহারা এসব মানুষ। এখানে থাকার মতো পরিবেশ নেই। একটু বাতাস হলেই তাঁবুগুলো উড়ে যায়। বৃষ্টির পানি ভেতরে ঢুকে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। আমরা এভাবে থাকতে চাই না। খাবার পানির কোনো সরবরাহ নেই। সহায়তা এলেই কাড়াকাড়ি শুরু হয়। ইউরোপের সীমান্ত খুলে দেওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ইউরোপীয় ইউনিয়ন নির্দিষ্ট সংখ্যক অভিবাসীদের ইউরোপে স্থানান্তরের বিষয়ে একটি কর্মসূচি হাতে নিলেও ইন্টারনেট সংযোগের অভাবে অনেকেই সেখানে আবেদন করতে পারছেন না। তবে গ্রিস সরকার শিগগিরই এসব অভিবাসীকে বিভিন্ন সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানোর কথা জানান। একই
একই অবস্থা গ্রিসের লেসবস উপকূলের কারাতে শরণার্থী শিবিরে। শিবিরটির পরিচালনাকারী দাতব্য সংস্থা IRC এর আমন্ত্রণে সোমবার সেখানে পরিদর্শনে যান জর্ডানের রানী রানিয়া। এ সময় তিনি সেখানে বসবাসরত 850 অভিবাসী সার্বিক খোঁজ খবর নেন এবং ইউরোপে আসার পথে শরণার্থীদের বিরূপ অভিজ্ঞতার কথা শোনেন। এই অভিবাসী সংকট সমাধানে সিরিয়ার শান্তি আলোচনায় কার্যকর রাজনৈতিক সমাধানের পথ বেরিয়ে আসবে বলে আশা করছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানির হ্যানোভারে G5 এর বৈঠকে তিনি বলেন, তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক চুক্তির সব শর্ত একে একে বাস্তবায়ন করা হবে। অভিবাসীদের ঠেকাতে এজিয়ান সাগরে ন্যাটোর পাহারা জোরদারের পাশাপাশি তুরস্ক EU চুক্তির শর্তগুলো পূরণ করা হবে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। তবে সিরিয়া আলোচনা বারবার ভেস্তে যাওয়া আর যুদ্ধবিরতি লঙ্ঘন আমাকে আশাহত করছে। এদিকে ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা থেকে 308 জন অভিবাসীকে উদ্ধার করেছে দাতব্য সেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এর একটি জাহাজ। পরে তাদের ইতালির সিসিলি উপকূলের পোজ্জাল্লো বন্দরে নিয়ে আসা হয়। ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে আসে বলে জানা গেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। ফিলিপিন্সে অপহৃত কানাডীয় নাগরিকের হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথার খুন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 68 বছর বয়সী জন রিডসডেলকে ফিলিপিন্সের আল কায়দা ও IS সমর্থিত জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের সদস্যরা হত্যা করেছে বলে জানিয়েছে গণমাধ্যম। গত বছরের সেপ্টেম্বরে ফিলিপিন্সের উপকূলীয় শহর দাভাওয়ের একটি অবকাশ কেন্দ্র থেকে জঙ্গিরা রিডসডেল ও তার 3 সহযোগীকে অপহরণ করে জলদ্বীপের ঘাঁটিতে নিয়ে যায় এবং $8 কোটি মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দেওয়ার সময়সীমা শেষ হওয়ার কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার জোলো শহর থেকে এক বিদেশির বিচ্ছিন্ন মাথা উদ্ধারের খবর প্রকাশ পেলেও তা রিডসডেলের কিনা নিশ্চিত হওয়া যায়নি। রিডসডেল সাংবাদিকতার পাশাপাশি একটি খনি কোম্পানিতে কাজ করতেন। My name is Robert Hall. To my family and friends, I'm okay, but I'm in grave danger. I encourage you. উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ মুখপাত্র স্তেফান দুজারিক জানান, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া প্রমাণ করেছে তারা জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধাশীল নয়। এ ধরনের আচরণকে উস্কানিমূলক উল্লেখ করে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানান তিনি। গত রোববার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রয়টার্স জানায়, উত্তর কোরিয়া শনিবার পূর্ব উপকূলে জাপান সাগরে সফলভাবে সাবমেরিন থেকে শূন্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সাধারণত এমন ক্ষেপণাস্ত্র 186 মাইল পর্যন্ত গেলেও এটি মাত্র 19 মাইল দূর অতিক্রম করে। নেটোর মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের পূর্বাঞ্চলে F-22 মডেলের অত্যাধুনিক 12টি যুদ্ধবিমান মোতায়েনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার F-22 এর 2টি ও KC-135 মডেলের একটি যুদ্ধবিমান ব্রিটেন থেকে কৃষ্ণ সাগরের উপর দিয়ে রোমানিয়ার বিমান ঘাঁটিতে পৌঁছায়। ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় উদ্বিগ্ন নেটোর অংশীদারদের আশ্বস্ত করতে এবং রাশিয়ার কথিত আগ্রাসনের অভিযোগে এই যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইউরোপের বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে যুদ্ধবিমানটির পাইলট নেটোর মিত্রদের প্রশিক্ষণ দেবেন বলেও জানা গেছে। এই যুদ্ধবিমান আকাশ ও স্থলপথে প্রতিপক্ষকে ঘায়েল করতে সক্ষম। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই যুদ্ধবিমান ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র 2005 সাল থেকে এই বিমান কার্যক্রম শুরু করে। দেশটির বিমান বাহিনীতে এ পর্যন্ত F-22 মডেলের 183টি যুদ্ধবিমান রয়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফের অভিশংসনের জন্য বিশেষ অভিশংসন কমিশন ঘোষণা করেছে দেশটির সিনেট। 21 সদস্যের এই কমিশন অভিশংসন প্রক্রিয়া নিয়ে কাজ করবে। এক সপ্তাহ আগে পার্লামেন্টের নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতায় রোসেফের অভিশংসনের প্রস্তাব পাশ হওয়ার পর অভিশংসন প্রক্রিয়া পর্যবেক্ষণে কমিশন গঠনের আহ্বান জানান উচ্চকক্ষের প্রেসিডেন্ট রেনাস কালভিরোস। রোসেফের বিরুদ্ধে অভিশংসনের শুনানি শুরু হওয়া নিয়ে আগামী 12ই মে সিনেটে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। 81 জন সেনেটরের মধ্যে 41 জন যদি পক্ষে ভোট দেয় তবে আগামী 6 মাসের জন্য ক্ষমতা থেকে সরে যেতে হবে রোসেফকে। তারপর তাকে প্রেসিডেন্ট পদে রাখা হবে কিনা সিনেটে সে বিষয়ে শুনানি হবে। রোসেফকে অপসারণ করা হলে 2018 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট মিশেল তিমার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে বেআইনিভাবে অভিশংসন করার চেষ্টার অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ।
মেক্সিকোর 43 শিক্ষার্থী অপহরণের ঘটনায় নিরপেক্ষ তদন্তে সরকার বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে অপহৃতদের স্বজনরা। এ বিষয়ে সরকার স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত পরিচালনায় নিয়োজিত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্রুত কাজ শেষ করে মেক্সিকো ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, আন্তর্জাতিক তদন্ত দলের প্রতিবেদনে প্রমাণ রয়েছে ওই অপহরণের ঘটনায় স্থানীয় পুলিশ জড়িত। ফেডারেল পুলিশকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ওই প্রতিবেদনে উল্লেখ করে তদন্ত দল। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, সম্ভবত দুর্নীতিগ্রস্ত কয়েকজন পুলিশ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুখ্যাত এক মাদক পাচারকারী দলের কাছে তুলে দেয়। এজন্য পুরো পুলিশ প্রশাসনকে দায়ী করতে নারাজ সরকার। 2014 সালের এই শিক্ষার্থী অপহরণের ঘটনাটি পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ভারতের নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রকৃতি ও প্রাণীর ইতিহাস বিষয়ক জাতীয় জাদুঘর। এই ঘটনায় আহত হয়েছে ফায়ার সার্ভিসের 6 কর্মী। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার 8তলা ভবনটির সর্বোচ্চ তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় 5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 35টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভবনের ভেতরের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের 6 জন কর্মী আহত হন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের প্রধান। আগুনের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এদিকে ভারতের কর্ণাটকের কোপ্পাল জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। কর্ণাটক পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি লরি ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই অধিকাংশ অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছে লরিটির চালক। விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்। 1986 সালের 26 এপ্রিল 30 বছর আগে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পরমাণু দুর্ঘটনা। রিঅ্যাক্টর বিস্ফোরণে সেদিন মারা যায় 31 জন, আর তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হয় কয়েক লাখ লোক। এদিকে এই উপলক্ষে চেরনোবিল অঞ্চলের পুনর্গঠনে 4,50,00,000 ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক EBRD। মঙ্গলবার চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় গির্জার প্রার্থনার মধ্য দিয়ে দিন শুরু হয় ইউক্রেনবাসীর। এর আগে স্থানীয় সময় রাত 1:23 যখন পারমাণবিক কেন্দ্রটিতে প্রথম বিস্ফোরণ ঘটেছিল, সেই সময় ঘণ্টা বাজিয়ে 30 বছর আগে সে দুর্ঘটনার স্মরণে আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানী কিয়েভে। এই স্মৃতিস্তম্ভটির সঙ্গে আমার কয়েকজন বন্ধুর স্মৃতি জড়িয়ে আছে। তাদের প্রতি সম্মান জানাতে আমি এখানে প্রতি বছরই আসি। চেরনোবিলের কাছে প্রেপিয়াটে আমাদের বাড়ি ছিল। দারুণ একটি শহর ছিল প্রেপিয়াট। দুর্ঘটনার পর সরিয়ে নেওয়া হলেও ভেবেছিলাম পরে আবার সেখানে ফিরে যাব, তা আর হয়নি। নানা আয়োজনের মধ্য দিয়ে নিহতদের স্মরণ করা হয়েছে চেরনোবিল দুর্ঘটনাস্থল থেকে 50 কিলোমিটার দূরের শহর স্লাভোদিচে। শহর চত্বরে জড়ো হয়ে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় কয়েকশো মানুষ। 1986 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আওতাধীন ইউক্রেন প্রজাতন্ত্রের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের 4 নম্বর চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর প্রভাবে ইউক্রেন ছাড়াও সোভিয়েত ইউনিয়নের বেলারুশ ও রাশিয়ার সহ কয়েকটি প্রজাতন্ত্রে এবং পূর্ব ইউরোপেরও বেশ কয়েকটি দেশে ক্ষতিকর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে নিহত হয় পরমাণু কেন্দ্রের কর্মী ও উদ্ধারকর্মী সহ 31 জন। পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস এক প্রতিবেদনে প্রকাশ করেছে, চেরনোবিল দুর্ঘটনার পর তেজস্ক্রিয়তার প্রভাবে ওই এলাকার আশপাশে ক্যান্সারে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় 1,15,000 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও ওই এলাকার আশপাশে থাকা বহু মানুষ খাদ্য ও পানি গ্রহণের মাধ্যমে বিপজ্জনক তেজস্ক্রিয়তার শিকার হচ্ছে। এদিকে ইউক্রেন সরকার এত বছর পর চেরনোবিল অঞ্চলের পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। এজন্য ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক EBRD 4,50,00,000 ইউরো অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। শিরিন আক্তার, সময় সংবাদ।
পানশালায় নাচকে অশ্লীল উল্লেখ করে এক আবেদনের শুনানিতে ভারতের সর্বোচ্চ আদালত বলেছে, রাস্তায় ভিক্ষা করার চেয়ে নেচে উপার্জন বেশি সম্মানজনক। মুম্বাই নগরের ডান্স বারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক পিটিশনের জবাবে সোমবার এই সিদ্ধান্ত জানানো হয়। ওই আবেদনে বলা হয়েছিল, বারগুলোতে যে নৃত্য প্রদর্শন করা হয় ভারতের ঐতিহ্যবাহী নৃত্য নয়, বরং অশ্লীল অঙ্গভঙ্গি মাত্র। গেল 2005 সালে মহারাষ্ট্রের কয়েকশো ডান্স বার বন্ধ করে দেয়া হলেও সম্প্রতি সেগুলো খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়। গ্রিস মেসিডোনিয়ার সীমান্ত এলাকা ইদোমেনির শরণার্থীরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। ঠিক এই সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ওই এলাকার এক বৃদ্ধা। এ কারণে কিছুটা হলেও শরণার্থীরা ভুলতে পারছেন তাদের যুদ্ধ বিধ্বস্ত জীবনের স্মৃতি। ঠিক এই মুহূর্তে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে গ্রিস মেসিডোনিয়ার ইদোমেনি সীমান্ত এলাকা। যুদ্ধে সব হারিয়ে সিরিয়া, ইরাক সহ মধ্যপ্রাচ্যের প্রায় 10,000 মানুষ এখন এই সীমান্ত এলাকায় বাস করছেন। অসহায় মানুষগুলো আসার আগে মাত্র 150 জন এই অঞ্চলে বসবাস করতেন। 82 বছর বয়সী পানাইওটা ভাসিলেইদু তাদের মধ্যে একজন। কিন্তু ব্যতিক্রমটি হলো, ভাসিলেইদু এখন শরণার্থীদের আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। 5টি শরণার্থী পরিবারকে আশ্রয় দিয়েছেন অশীতিপর এই বৃদ্ধা। খুব ভালোবেসে শরণার্থীরা এখন তাকে ডাকেন নানি। আমরা এখানে যখন আসি তিনি আমাদের স্বাগত জানিয়েছেন। তিনি আমার বাচ্চাদের খুব ভালোবাসেন। তিনি চান আমরা যেন সব সময় এখানে আসি। এদিকে পানাইওটা খুব খুশি শরণার্থীদের তাদের বাড়িতে আশ্রয় দিতে পেরে। তিনি গভীরভাবে অনুভব করেন তাদের সব হারানোর ব্যথা, কারণ তিনি এখনো বেঁচে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরিবারের সবাইকে হারিয়ে। আমার বয়স যখন 7 বছর, তখন আমাদের বাড়িঘর সব যুদ্ধে পুড়ে যায়। আমাদের থাকা খাওয়া এমনকি পোশাক পর্যন্ত ছিল না। তারা আমার কাছে আশ্রয়ের জন্য আসেনি। একদিন দেখলাম তারা রাস্তায় হাঁটছে, ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আমার খারাপ লেগেছে। একসময় এরকম অবস্থা আমারও ছিল। বাড়িতে এসে আগের স্মৃতি মনে আসতেই কান্না পায় আমার। তখন অনুভব করি তাদের জন্য কিছু করতে হবে। ভাসিলেইদু শুধু শরণার্থীদের আশ্রয় দেননি, তিনি তাদের পোশাক, খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের ব্যবস্থাও করেন। পেনশনের 450 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 45,000 টাকা, পুরোটাই তিনি তাদের জন্য খরচ করেন। তার এমন ভালোবাসায় শরণার্থীরা এখন সবকিছু হারিয়ে বেঁচে থাকার সাহস ফিরে পেয়েছেন। মা এখন আমাদের কাছে দেবদূতের মতন। তিনি আমাদের নিজের মায়ের থেকে কম কিছু নন। খুব ভালোবাসেন আমাদের। সরকার প্রধান সহ আরো সবার কাছে সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানান পানাইওটা ভাসিলেইদু। তার মতে, অসহায় মানুষদের আশ্রয় দিয়ে অন্তত তাদের কাজের ব্যবস্থা করা হোক, তাহলেই তারা অতীতের কষ্ট ভুলে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদের শীর্ষ সংবাদগুলো। ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা গঠনমূলক হয়েছে মন্তব্য নয়াদিল্লির। কাশ্মীর সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে ইসলামাবাদের বিবৃতি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন বাছাইয়ে 5টি অঙ্গরাজ্যের প্রাইমারি আজ। ক্রুজ ও কেইসিকের জোটবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকারকে বেপরোয়া সিদ্ধান্ত বললেন ট্রাম্প। জাতিসংঘে সংশোধিত শান্তি পরিকল্পনা হস্তান্তর আসাদ সরকারের। সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন সংকটকে আরো ঘনীভূত করবে মন্তব্য ইরানের। এবং তুরস্ক ইইউ চুক্তির সব শর্ত বাস্তবায়নের তাগিদ জার্মান চ্যান্সেলরের। গ্রিস মেসিডোনিয়ার পর এবার পোল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।